ভারতের বিদেশ নীতির প্রথম দিকটা তো অবশ্যই ভুল। জয়শঙ্করের নীতিতে আমেরিকা বাদে অন্য কোনো নীতি আছে বলে আমার তো মনে হয় না। যে হরমুজ প্রণালীর কন্ট্রোল ইরানের ওপরে রয়েছে, যেখানে প্রায় 80% তেল এবং গ্যাস সেখান থেকে পাস করে। যখন আলী খামেনেইকে হত্যা করলো আমেরিকা এবং ইসরায়েল মিলে, ভারতের উচিত ছিল সেটা তৎক্ষণাৎ বিরোধিতা করা। ইরান ইসরায়েলের সংঘাত ক্রমশই বাড়ছে, আর আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এটাতে মদদ দিচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রনীতি, বিদেশ নীতি নিয়েও কিন্তু একটা কথা হচ্ছে। আমরা জানি যে ভারতে আমদানিকৃত যে অপরিশোধিত তেল, তার বেশিরভাগটাই হরমুজ প্রণালী, যা ইরান সংলগ্ন যে সমুদ্র পথ, সেই রুট হয়ে আসে। সেই হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে কিন্তু বেশ সমস্যার মুখে পড়তে হচ্ছে কিন্তু ভারতবাসীদেরও। বেশ গ্যাসের বাজারে একটা সংকটের পরিস্থিতিও। আমরা কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সৌরিশ ঘোষের সঙ্গে। স্যার, এই যে একটা পরিস্থিতি, ভারতের বিদেশ নীতি নিয়েও কথা হচ্ছে, সামগ্রিকভাবে এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মানে এটা কি যুদ্ধের পরিস্থিতির কারণেই ভারতের বিদেশ নীতির কোনো ভুল? অবশ্যই, ভারতের বিদেশ নীতির প্রথম দিকটা তো অবশ্যই ভুল। বিশেষ করে যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইসরায়েল এবং আমেরিকা আগের বছরই ইরানকে আক্রমণ করেছিল, এবং ইরান বরাবরই ভারতের বন্ধু দেশ। ইরান স্ট্র্যাটেজিক্যালি, জিওপলিটিক্যালিও ইরান খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় রয়েছে, যেটা আপনি এক্ষুনি পয়েন্ট আউট করেছেন যে হরমুজ প্রণালীর কন্ট্রোল ইরানের ওপরে রয়েছে, যেখানে প্রায় 80% তেল এবং গ্যাস সেখান থেকে পাস করে। সেটা বাদ দিয়েও ব্যাবারাল ব্যান্ডেব বলে যে জায়গাটা রয়েছে, যেটা গালফ অফ অ্যাডেন, আফ্রিকার পাশ দিয়ে পাস করার জায়গা, সেই জায়গাটিতেও ইরানের পরোক্ষ কন্ট্রোল রয়েছে। বিকজ হুতিদের ওখানে ভালো কন্ট্রোল রয়েছে, আর হুতিরা ইরানের সাথে বন্ধু হিসাবেই ফাংশন করে। তো সেখানে এত কিছু জানা সত্ত্বেও ইরান দীর্ঘ সময় ধরে আমাদেরকে তেল দিচ্ছে। নরেন্দ্র মোদী ইসরায়েলে গেলেন, উনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইসরায়েলে গেলেন। শুধু ইসরায়েলে গেলেন না, ইসরায়েলের পার্লামেন্টে বক্তৃতা করলেন, বক্তৃতা করে ইসরায়েলের কাছ থেকে সম্মান নিলেন। এমন সময় যেখানে দাঁড়িয়ে ইসরায়েল হাজারে হাজারে মানুষকে হত্যা করছে গাজাতে, সারা পৃথিবী জুড়ে তার বিরোধিতা করা হচ্ছে, এবং নেতানিয়াহু, যাকে ওয়ার ক্রিমিনাল হিসেবে আইসিসি ট্রায়াল করছে, তার কাছ থেকে নিলেন। এটা তো অত্যন্ত দুঃখজনক যে ভারতের পররাষ্ট্র নীতি এর আগে কোনোদিন এরকম অবস্থায় পৌঁছায়নি। ভারত বরাবরই প্যালেস্তাইনের পক্ষে ছিল, বরাবরই ইসরায়েলকে ব্যালেন্স করেছে, কিন্তু আজকে দাঁড়িয়ে সরাসরি ইসরায়েলের পক্ষে চলে যাওয়াটা একটা সমস্যাজনক ব্যাপার। তার থেকেও সমস্যাজনক ব্যাপার হলো ভারতের এতদিন ধরে অপেক্ষা করা। যখন আলী খামেনেইকে হত্যা করলো আমেরিকা এবং ইসরায়েল মিলে, ভারতের উচিত ছিল সেটা তৎক্ষণাৎ বিরোধিতা করা। 2003 সালে যখন অটল বিহারী বাজপেয়ীর সরকার ছিলেন, বিজেপি সরকার ছিল ভারতবর্ষে, তখন অটল বিহারী বাজপেয়ীর সরকার কিন্তু বিরোধীদের সাথে মিলেও ইউনানিমাসলি ইরাক এ আমেরিকার আক্রমণকে বিরোধিতা করেছিলেন, বলেছিলেন আমরা কন্ডেম করছি, আমরা কোনো রকম আগ্রাসন সমর্থন করি না। সেটা আজকে ভারত বলতে পারলো না। কেন? কি মনে হয় আপনার? তার একটা বড় কারণ হলো ভারত সম্পূর্ণভাবে ইসরায়েল এবং আমেরিকার দিকে চলে গেছে, ইসরায়েল এবং আমেরিকার লাইনে দাঁড়িয়ে আছে। সেই ইসরায়েল জয়শঙ্করের নীতিতে আমেরিকা বাদে অন্য কোনো নীতি আছে বলে আমার তো মনে হয় না। ও সমস্ত নীতিতেই আমেরিকা ফার্স্ট, এই নীতিতে জয়শঙ্কর চলে যায়। তো সেখানে দাঁড়িয়ে আমেরিকা এবং ইসরায়েলের কাছে চলে যাওয়া, রাশিয়া ইরানের থেকে দূরে চলে যাওয়া, এটা অত্যন্ত সমস্যাজনক একটি ফরেন পলিসির নীতি। এবং ইসরায়েলের, আমি আগেও বলেছি, ইসরায়েলের সাথে বিজেপির একটা সম্পর্ক হওয়ার কারণ হলো দুজনেই দক্ষিণপন্থী, এবং দক্ষিণপন্থার যে আগ্রাসন যেভাবে ইসরায়েল ব্যাখ্যা করে, বা নেতানিয়াহুর মতো লোকজন যেভাবে সেটাকে সামনে আনছে, যেভাবে মানুষকে হত্যা করছে, সেটা হয়তো আরএসএস বিজেপির লাইনের সাথে একমত হতে পারে, কিন্তু ভারতবর্ষের ফরেন পলিসির ক্ষেত্রে, ভারতবর্ষের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। স্যার, আমেরিকা বারবার ভারতকে চাপে রাখতে চাইছে। আমরা দেখেছি যে ট্যারিফ বৃদ্ধি, রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে বারবার একটা হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরেও কেন আমেরিকাকে সাহায্য বা আমেরিকার পাশে থাকার বার্তা বা বন্ধুত্বটা চালিয়ে যাওয়ার চেষ্টা? আমি আগেই বললাম যে ভারতবর্ষের এখন যারা সরকারে রয়েছে এবং জয়শঙ্করের মতো যারা নীতি রেখেছেন, তারা আমেরিকা বাদে অন্য কিছু নীতি তারা বুঝতে পারেন না। তাদের পুরো আন্ডারস্ট্যান্ডিংটাই আমেরিকাকে ঘিরে, এর বাইরে তাদের অন্য কোনো আন্ডারস্ট্যান্ডিং তাদের কাছে নেই। রাশিয়া যা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে সুসম্পর্ক রয়েছে, রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে আমেরিকা যেভাবে ট্যারিফ লাগাচ্ছে, যে 18% ট্যারিফে নরেন্দ্র মোদী রাজি হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। তার কারণ এই 18% ট্যারিফ, যেটা রাহুল গান্ধীও বলেছে, আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির ওপর অত্যন্ত ক্ষতি ডেকে নিয়ে আসবে, সেটা আমাদের কোনো মতেই মানা উচিত হয়নি, কিন্তু উনি মেনেছেন। এবার
দুষ্টু লোকেরা বলে সেখানে ইপস্টেন ফাইলের হাত আছে, হুম। ইপস্টেন ফাইলে আদানির সম্পর্ক রয়েছে, আদানিকে যেভাবে আমেরিকা ঘিরে নিচ্ছিল, আদানির দুর্নীতিগুলোকে আমেরিকা যেভাবে ঘিরে নিচ্ছিল, সেটা একটা বড় কারণ হতে পারে। ডিপ স্টেট, দুষ্টু লোকেরা বলে বলে? যারা বিরোধীরা তো অনেকেই বিরোধী অনেক মানেই বক্তব্য, দুষ্টু লোক। সেটা তো গণতন্ত্রে তো সরকাররা বিরোধীদের মনে করে। ভূমিকা তো সরকার বেশ মনে করে গুরুত্বপূর্ণ যে জায়গায় বিরোধী থাকে। মানেই দুষ্টু লোক, ঠিক আছে। আমি সেটা মনে করি না অবশ্যই। সেই এবার যে জায়গাটা যেখানে দাঁড়িয়ে যেটা বারবারই বলা হচ্ছে যে ডিপ স্টেট, ডিপ স্টেট, এবার ডিপ স্টেটে কারা রয়েছে? ভারতবর্ষের ডিপ স্টেট আম্বানি এবং আদানি এরা ফাংশন করছে। তাহলে কি এপস্টিন ফাইলের জালে জড়িয়ে কোথাও গিয়ে ইসরায়েল আমেরিকাকে সমর্থন করতে হচ্ছে ভারতের? আমেরিকাকে আমি আবারও বলছি, আমেরিকা এবং ইসরায়েলের সমর্থন করার ওদের একটা ইডিওলজিক্যাল কারণও আছে, যে দক্ষিণপন্থী। দক্ষিণপন্থী কারণটা রয়েছে, এবং ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে থাকা, তার কারণ ইসরায়েল আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার। সেটা শুধুমাত্র যে মোদী সরকার করেছে এমনটা নয়, কংগ্রেসের জামানা থেকেই, 90s এর জামানা থেকেই ইসরায়েলের সাথে ভারত ধীরে ধীরে সম্পর্ক তৈরি করতে শুরু করে। তো মোদির জামানায় সেটা এক ধাপ এগিয়ে গেছে, এর এর বাদে আর কিছু নয়। মানে এমন নয় যে কংগ্রেসের জামানায় ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, এমনটা নয়। কিন্তু সেই সময় একটা ব্যালেন্স ছিল প্যালেস্তাইন এবং ইসরায়েলের মধ্যে, কিন্তু সেই ব্যালেন্সটা এখন একদম টিল্ট হয়ে গেছে, যে ব্যালেন্সটা একদম ইসরায়েলের দিকে চলে গেছে। এপস্টিন ফাইল অবশ্যই একটা বড় কারণ, অবশ্যই একটা বড় কারণ, যে কারণের ফলে এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু এটা একমাত্র কারণ বলে আমি মনে করি না। একমাত্র কারণ না মনে করার অনেক কারণ হলো জয়শঙ্কর এবং যারা আর কি আমাদের বিদেশ নীতিগুলো দেখছে, তাদের একটা আমেরিকা ফার্স্ট নীতি আছে। তারা সেটার বাইরে অন্য কোনো নীতি এই মুহূর্তে নিতে পারে না। সেটা তাদের ব্যর্থতা, সেটা তাদের দুর্বলতা বলে আমি মনে করি। স্যার, মধ্যপ্রাচ্যে এই যে উত্তপ্ত পরিস্থিতি, এটা কি আঞ্চলিক সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি? কারণ অনেকটাই কথা হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিকে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথম কথা, ভারতবর্ষ থেকে তাকালে পরে যে দেশগুলো যুদ্ধ চলছে সেগুলো মধ্যপ্রাচ্যের মধ্যে পড়ে না, ওটা হলো পশ্চিম পশ্চিম এশিয়া। এশিয়া। হ্যাঁ, তো মধ্যপ্রাচ্য শব্দটা আমেরিকান শব্দ, আমেরিকা থেকে হুম। দেখলে পরে ওটা মধ্যপ্রাচ্যে পড়ে। তো আমি পশ্চিম এশিয়া শব্দটাই ব্যবহার করতে পছন্দ করব। এবং পশ্চিম এশিয়ার যে শব্দ, সেখানে দাঁড়িয়ে এই যুদ্ধটা যদি না থামে, যুদ্ধটা ওখানে শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে না, যুদ্ধটা কিন্তু বেড়ে যাবে। এবং ইরান এই যুদ্ধটা জেতার জন্য করছে না। ইরান জানে তার পক্ষে জেতাটা অত্যন্ত কঠিন, কিন্তু ইরান এই যুদ্ধটা করছে এই তেল এবং গ্যাসের দামটা বাড়িয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীতে। অর্থাৎ তেল এবং গ্যাসের দাম যখন সারা পৃথিবীতে বেড়ে যাবে, সারা পৃথিবীর সমস্ত ইম্পর্টেন্ট শক্তিশালী দেশরা তখন বাধ্য হবে ট্রাম্পকে চাপ দিতে, যে ট্রাম্প যাতে এই যুদ্ধ থামায়, এবং তাতেই ইরানের জয় হবে। ইরান এই যুদ্ধ লড়ে জিততে পারবে না, সেটা ইরান খুব ভালো করে জানে। অর্থাৎ একটা কূটনীতি কাজ করছে। কূটনীতিও কাজ করছে। যুদ্ধ সবসময় কূটনীতি এবং ন্যারেটিভের ওপরে দাঁড়িয়ে হয়। ইরানের যুদ্ধের ন্যারেটিভ ইরানের পক্ষে আছে, যুদ্ধের ন্যারেটিভ যতক্ষণ ইরানের পক্ষে আছে ততক্ষণ কিন্তু ইসরায়েল এবং আমেরিকার হার হচ্ছে। এই ন্যারেটিভ ইরান যে পুরো সম্পূর্ণ লড়াইটা একা লড়ছে এমনটা নয়। রাশিয়া এবং চায়না অবশ্যই ইরানের পিছনে রয়েছে, তার কারণ ইরান সব থেকে বেশি তেল চায়নাকে দেয়। আমরা জানি যে চীন ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনতো, ভেনেজুয়েলা এখন আমেরিকার হাতে চলে গেছে। চীন সেখানে বিশেষ কিছু করতে পারেনি, কিন্তু ইরান আমেরিকার হাতে চলে যায়, চীন সেটা কোনো মতেই চাইবে না। এই যে হামলাগুলো হচ্ছে, এই যে গালফ দেশের একের পর এক হামলাগুলো ইরান করেছে, বা ইসরায়েলের ওপর একের পর এক হামলা হচ্ছে, অনেক জায়গা থেকে খবর আছে যে তেল আবিবকে একটা বড় অংশে তেল আবিবের ভয়াবহ ক্ষতি করে গাজা বানিয়ে দেওয়ার মতো চরিত্র করে দিয়েছে ইরান। বা যেই মিসাইলগুলো এখন মারছে, যেগুলো ভেঙে গিয়া 80টা 90টা করে মিসাইলে তৈরি হচ্ছে একটা মিসাইল থেকে, এগুলো ইরান তো নিজে বানায়নি, এগুলো সব চীনের কাছ থেকে নেওয়া। চীনের সমস্ত রকম টেকনোলজি ওরা ব্যবহার করছে। কিরকম ভাবে করছে? তার কারণ এইটার জন্য যে স্যাটেলাইট ইমেজের প্রয়োজন, যেভাবে যে আক্রমণটা করা, ইরানের স্যাটেলাইট অত শক্তিশালী নয়। এই পুরো স্যাটেলাইটের যে হেল্প, যে কোথা থেকে কোথায় সৈন্য নড়ছে, কোথায় কোন বেস রয়েছে, কোথা থেকে জাহাজ নড়ছে, পুরোটাই হলো চীন মুহূর্তে মুহূর্তে ইরানকে সাপ্লাই দিচ্ছে। এবং সেই সাপ্লাইয়ের ফলেই কিন্তু এত প্রোঅ্যাক্টিভ ভাবে ইরান এই যুদ্ধটা লড়তে পারছে। না হলে কিন্তু ইরানের জন্য লড়াটা খুব সহজ হতো না। আমরা দেখেছি জুন মাসেও কিন্তু ইরান এর তুলনায় এত যোগ্য জবাব দিতে পারেনি। এই যোগ্য জবাবটা দেওয়ার একটা বড় কারণ হলো রাশিয়া এবং চীন। রাশিয়া, আমরা জানি যে সারা পৃথিবীতে রাশিয়ার মিলিটারি ইন্টেলিজেন্স সব থেকে ভালো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ওদের যে ফাংশনিং, সে ফাংশনিংটা ওরা পুরোটা মদত পাচ্ছে। তার কারণ ওরা মদতটা যদি না পায়, তাহলেই চীনের জন্য এটা ভয়ঙ্কর সমস্যা হবে। তবে তৃতীয় বিশ্বযুদ্ধ পরিস্থিতি বলা যাবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ পরিস্থিতি কিরকম হবে এটা তো আমি জানি না, ঠিক আছে। এখনই যে তৃতীয় বিশ্বযুদ্ধ পরিস্থিতি, এটা বলা যাবে না। এই মুহূর্তে বলা যায় না যে তৃতীয় বিশ্বযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। তার কারণ এই যে অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম, যেটা আমেরিকার কাছে 8খানা ছিল, তার মধ্যে 4টে অলরেডি ইরান উড়িয়ে দিয়েছে।
ইসরায়েল এখন খুব সমস্যার মধ্যে চলে গেছে। অনেক জায়গা থেকে খবর আসছে যে নেতানিয়াহুর ভাই হয়তো মারা গেছেন। তারপর বেন গাভির, যে ওদের অত্যন্ত দক্ষিণপন্থী মন্ত্রী, সে হয়তো আহত এবং মৃতও হতে পারে। নেতানিয়াহু জায়গায় জায়গায় ছুটে বেড়াচ্ছে। তো এই যে ডিফেন্স সিস্টেমটা, একটা খবর পাওয়া গেছে যে সাউথ কোরিয়ার কাছের যে ডিফেন্স সিস্টেমটা আমেরিকার রাখা ছিল, সেটা আমেরিকা ফেরত চেয়েছে ইরানের এই হামলা ইসরায়েলকে ওরা দিয়ে দেবে। অর্থাৎ সাউথ কোরিয়ার ডিফেন্স সিস্টেম যদি ইসরায়েলকে দিয়ে দেয়, তো সাউথ কোরিয়া এক্সপোজড হয়ে গেল। তো সাউথ কোরিয়া এক্সপোজড হলে সেটা অবশ্যই কিম জং উনের জন্য ভালো খবর, তার কারণ কিম জং উনের কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে, সাউথ কোরিয়ার কাছে নেই। তো এই যে কিম জং উন যদি ওখানে এই মুহূর্তে হামলা করে দেয়, তো সাউথ কোরিয়া অনেক বেশি এক্সপোজড হয়ে যাবে এবং যুদ্ধ কিন্তু একটা দিক থেকে অন্য দিকে এশিয়ার অন্য দিকে চলে যাবে। তখন যদি ওই যুদ্ধ অন্য দিকে চলে যায় বা অন্য কোনো দেশ এটার সুযোগে যদি অন্য জায়গায় হামলা করে, তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হলেও হতে পারে। কিন্তু এই মুহূর্তে যতক্ষণ এই যুদ্ধ স্পিল ওভার না করছে, আমরা বলছি যে স্পিল ওভার না করছে, ততক্ষণ কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এমনটা বলা যায়।